কাঁপতে মেঝেতে পড়লাম। আমি দুমড়ে মুচড়ে যাচ্ছি। যন্ত্রণার পাহাড় ভেঙে চুড়ে পড়ছে মনের জমিনের উপরে। নিমেষেই অন্তরটাকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে যেন। মা আমাকে সাধ্যমতো সান্ত্বনা দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করলো। মোবাইল আবার বেজে উঠল। রিসিভ করতেই বন্ধু রিমার গলা শুনতে পেলাম। রিমা আমার প্রাণের বন্ধু, যা আমার গোপন, তাও রিমাকে না জানিয়ে থাকতে পারি না। এই নিয়ে স্কুল, কলেজ, ভার্সিটিতে অন্য বন্ধুরা খ্যাপাতো, ঈর্ষান্বিত হয়ে বলতো, তোদের গলাগলি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতন। হ্যালো ঝুমুর, কিছু শুনেছিস? ধরা গলায় বললাম, মা ফোন দিল এখন। তুই রাখ রিমা, আমার বেশ খারাপ লাগছে। রিমা মনমরা কণ্ঠে বলল, খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা রাখি, তুই ভালো থাকার চেষ্টা কর প্লিজ। হাঁটু ভাঁজ করে একই স্থানে বসে আছি। পেছনে আবেদ এসে দাঁড়ালো। কি ব্যাপার ঝুমুর? আমি সেই কখন জাগলাম, ফোনে মায়ের সাথে কথা বললাম, আরও 2 জায়গায় জরুরি আলাপ সারলাম, তোমার পাত্তা নেই। এত সময় এখানে কি করছো? ফ্রেশ হয়েছো? বের হবা না ঘুরতে? আমি নিচের দিকে মাথা ঝুঁকে বসে আছি। আবিদ আমার হাত ধরে টান দিল। মুখপানে পলক চেয়েই, এ কি, তুমি কান্না করেছো? চোখ ফোলা ফোলা লাগছে। এনি প্রবলেম? শেয়ার করো। উঠে আসো প্লিজ। এই এক সমস্যা। অ্যালার্জি থাকার জন্য একটু কাঁদলেই চোখ মুখ ফুলে যায়, লাল হয়ে যায়। লুকোনোর কোনো সুযোগ নেই। অসহ্যকর। আমি উঠে দাঁড়ালাম আস্তে করে, পা টেনে টেনে রুমে গেলাম। টেবিলের সাথে থাকা চেয়ারটাতে টেনে নিয়ে বসলাম। টেবিলে মাথা এলিয়ে দিয়েছি, নুইয়ে পড়া পুয়ের লতার মতন। আবিদ আলতো করে মাথার উপর হাত রাখলো। আবিদের হাত শক্ত করে ধরলাম। ভেজা গলায় জানালাম, ফয়সাল বাইক অ্যাক্সিডেন্ট করেছে গতকাল সন্ধ্যায়। সিচুয়েশন নাকি খুবই ক্রিটিক্যাল। এখন ঢাকায় পিজিতে নিয়ে আসতেছে অ্যাম্বুলেন্সে করে। মাই গড, এ কি ঘটে গেল? বলে আবিদ মোবাইল হাতে নিল। হন্তদন্ত হয়ে তার কাছের কয়েকজনকে ফোন দিল, ডিটেলস জানলো। আমার দিকে চেয়ে বলল, তোমার মনের অবস্থা আমি রিয়ালাইজ করতে পারছি। আসলে ব্যক্তিগতভাবে উনার সাথে আমারও কোনো দ্বন্দ্ব নেই, তাই আমারও খারাপ লাগছে। তুমি ঘুরতে বের হবা এখন? শেষের বাক্যটি আবিদ নরম স্বরে একটু ইতস্তত হয়েই বলছিল। আমি উদাস ক্লান্ত গলায় বললাম, না। আবিদ নিচে গিয়ে নাস্তা আনলো, চিকেন, পরোটা, বুটের ডাল, সালাদ সহ। খেতে ইচ্ছে করছে না। আবিদের ধমকা ধমকিতে একটা পরোটা খেলাম, জোর করে ওষুধ খাওয়ার মতো। কি করব আমি? গলা দিয়ে খাবার নামছে না। আবিদেরও সারা মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ। যতটুকু তাকে দেখেছি আর জেনেছি, তার হৃদয়টা মানবিকতার আর ঔদার্যতায় গড়া। সে ঢাকায় তার কাছের 2জন বন্ধুকে ফোন করে পিজি হাসপাতালে যেতে বলল, ফয়সালের জন্য দৌড়ঝাঁপ করার জন্য। বিষয়টা আমার বেশ ভালো লাগলো। সমস্ত বিভেদ ভুলে হলেও একজন মানুষের বিপদের সময় এগিয়ে যাওয়াটাই মানুষের কাজ। এটাই মনুষ্যত্ব, এটাই মানব ধর্ম। ফয়সালের সান্নিধ্যে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে চলছে শরতের নীল মেঘের ন্যায়। কেনই বা ও আমার জীবনে এলো? কেনই বা তাকে ভালোবাসলাম হৃদয়ে ছিঁড়ে পুড়ে? কেনই বা এমন ভুল বোঝাবুঝি হলো? কেনই বা সে আমাকে তার জীবন থেকে তাড়িয়ে দিল দূর, বহু দূরে? কেনই বা ভুলে থাকতে পেরে ফিরে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেল? তার এই উন্মাদনা দেখেই প্রেমের প্রপোজাল রিফিউজ করতে পারিনি আজ হতে 6 বছর আগে। ফয়সাল! বুকটা কেমন হাহাকার করছে। গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি। জীবনের প্রথম ভালোবাসার মানুষ যতই ভুল করুক, ছেড়ে যাক, তবুও কখনো তার জন্য সফট কর্নার কাজ করে। এই আবেগ অনুভূতির কাছে প্রতিটি মানুষ পরাজিত, পরাভূত, ব্যর্থ সৈনিকের মতো। চেয়ারে আর বসে থাকতে পারছি না। নিস্তেজ শরীরটাকে নিয়ে পড়ে বিছানায় আছি। আবিদ কি প্রয়োজনে যেন বের হয়ে গিয়েছে রুম থেকে। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। এই এক ব্যারাম। কাঁদলে মাথাও ব্যথা করে। আমার সারা শরীরে ও মনে সমস্যার অন্ত নেই। বেশ কিছু সময় পরে আবার ফোন বেজে উঠল। আননোন নাম্বার রিসিভ করলাম। দুর্বল স্বরে জিজ্ঞেস করলাম, হ্যালো, কে? মা, আমি ফয়সালের মা। তোমাকে ফয়সাল একটু দেখতে চাই ভিডিও কলে। ছোট বাচ্চার মতো করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফয়সালের মা আমাকে অনুরোধ করলেন। মৃত্যু পথগামী সন্তানের জন্য একজন অসহায় মায়ের বিলাপ আমার হৃদয়ে আছড়ে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতো করে। একজন মা তার সন্তানদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, খোদার দেওয়া নিয়ামত। কারো কারো চোখে হয়তো মন্দ, কিন্তু সন্তানদের নিকট নয় কখনো।
ঠিক তেমনি সন্তানও অন্যের কাছে নিন্দনীয় হতে পারে, দুশ্মন হতে পারে, কিন্তু মায়ের কাছে স্রষ্টার নিকট থেকে পাওয়া অনন্য উপহার, যে উপহার মা প্রতিটি মুহূর্তে যত্ন করে রাখে যেন এতটুকুও নষ্ট না হয়। সেই মা কেমন করে বাঁচবে সন্তানের এমন অবনির্ণয় যন্ত্রণা দেখলে? আমি প্রার্থনা করি এই মাকে করুণা করে হলেও স্রষ্টা যেন তার সন্তানকে কেড়ে না নেয়। ওনাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে বললাম, আপনি ওনার সামনে এভাবে কাঁদবেন না, আমি ভিডিও দিচ্ছি। আবিদ আসলেই, সে বাইরে গিয়েছে, এখন আমার ফোনে নেট কানেকশন নেই। আবিদকে ফোন দিয়ে জানালাম, সে দ্রুত ছুটে এলো, অভিযোগের সুরে বলল, কত বললাম এমবি কিনে দেই, না দিলেই না, দরকার নাই, দেখলে দরকার কারে কয়। এবার দাঁড়াও, হোয়াটসঅ্যাপে ফয়সাল ভাইয়ের ফোনে ভিডিও কল দিচ্ছি। বলে ট্রাই করতে লাগলো। একটু পরেই ফোন রিসিভ হলো। তার এক ভাবি মোবাইলের স্পিকার অন করে ফয়সালের মুখের সামনে ধরলো, জানালো ফোন হাতে ধরে রাখার মতো অবস্থা নেই তার। আবিদ আমাকে স্পেস দিয়ে বারান্দায় চলে গেল। ফয়সাল আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। দু চোখের কোণ গড়িয়ে ভারী অশ্রুপাত নির্গত হচ্ছে, যে অশ্রুর ভাষা কেবল আমিই অনুধাবন করতে পারছি। বললাম, ফয়সাল, পথ চলায় তুমি ছিলে আমার আপনের চেয়েও আপন, আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও একজন মানুষ হিসাবে। বলে ফোনের এপাশে আমি ডুকরে কেঁদে উঠলাম। ফয়সাল অবোধ শিশুর মতো অস্পষ্ট ভাঙা ভাঙা স্বরে আমার কাছে ক্ষমা চাইল সব কিছুর জন্য। আমি ফোপানো মোটা গলায় বললাম, আমার আর কোনো অভিযোগ নেই তোমার উপর, আল্লাহ চাইলে তুমি সুস্থ হয়ে যাবে। ফয়সাল আবিদকে ডাকতে বলল। আমি রুমে বসেই জোরে আবিদ বলে চিৎকার দিলাম, ডাক দিলাম। আবিদ এলো, মোবাইল হাতে নিয়ে ফয়সালের দিকে তাকিয়ে নমনীয়ভাবে বলল, ভাই, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি ভালো হয়ে যাবেন। ফয়সাল শরীরের অসহনীয় যন্ত্রণায় কোকাতে কোকাতে, আবিদ, ঝুমুরকে আগলে রেখো সবসময়। এই বলে চুপ হয়ে গেল। তার ভাবে বলল, রাখিন, খুব ছোট ভাই রাসেল ফোন দিল। ঝুমু আপু, মায়ের কাছে A to Z বিস্তারিত শুনেছি শুরু থেকেই। তুমি বেশি আপসেট হয়ে যেও না। ফয়সাল এখন মরণের পথে, তাই আর কিছুই বলার নাই এ বিষয়ে তোমাকে। নয়তো টাকার জন্য তুমি আবার তার কাছে বিয়ে বসতে রাজি হয়েছো, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। ঘৃণিত একটা কাজ বলে মনে হয়েছে। গ্রামে আমাদের জমি আছে একটা, সেটা বিক্রি করেই বাবার টাকা পরিশোধ করতে পারতো। জানি এই এক টুকরো জমি আমাদের শেষ সম্পদ ও সম্বল। আমি খেপে গেলাম রাসেলের উপরে। হর হর করে বললাম, তোর কি মনে হয় ফয়সালের কাছে ফিরে যাওয়া কেবলমাত্র ওই 5 লক্ষ টাকার জন্যই? এখানে কোনো ভালোবাসা কাজ করেনি। তুই তো শুধু আজ একটা, কাল একটা, পরশু আরেকটার পেছনে টই টই করে ঘুরেছিস বুনো হাঁসের মতো। জীবনে কাউকে একান্ত করে ভালোবাসিসনি, তাই এটার গুরুত্ব তোর কাছে না থাকাটাই স্বাভাবিক। ফোন রাখ। তোমাকে ফোন দেওয়াটাই আমার ভুল হয়েছে। বলে ফোনের লাইন কেটে দিল রাসেল। রাসেলের সাথে এত রূঢ় আচরণ না করলেও পারতে, বলল আবিদ। শুনে বললাম, মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে এসো না। আবিদ বাধ্য ছাত্রের মতো আচ্ছা বলে চুপ হয়ে গেল। একটু পর নরম সুরে আবিদকে বললাম, মানে কি বলো? আচ্ছা, এখন কি ঢাকায় যাওয়া সম্ভব? আবিদ চকিতে বিস্ময় ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালো, জানালো, সিলেট থেকে ঢাকার দূরত্ব সড়ক পথে প্রায় 243 কিলোমিটার। সো বুঝতেই পারছো, নিকট জেলা নয়, তবুও সম্ভব তুমি চাইলে। সেদিনের মতো রিজার্ভ কার ভাড়া নিব, মাইন্ড করো না ঝুমুর। অহেতুক মামুলি বিষয়কে ইস্যু করে ফয়সাল ভাই তোমাকে ছেড়ে দিল, অথচ তারপরেও তোমার হৃদয়ে তার স্থান কত বিশাল, কত গভীর। সিরিয়াসলি, ফার্স্ট লাভ বলে? আর আমি অমানুষের বাচ্চা এত করেও তোমার কাছে আছি থার্ড পার্সনের মতো। আমার জীবনটাই আজ বড় দুর্ভাগার জীবন। এক রাশ অভিমান আর অনুযোগের সুরে কথাগুলো বলল আবিদ। আমি বিচলিত হয়ে গেলাম তার এই এমন কথা শুনে। এরপর ছলছল গলায় বলল, তুমি তোমার সব নিয়ে রেডি হও ঝুমুর, আমি হোটেল ছেড়ে দিচ্ছি আর গাড়ি ঠিক করে আসতেছি। এনিহাও আমি আমার আগের লাইফে ফিরে যাব, আর তুমি তোমার মতো করে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে চলিও। আবিদ ছটফট করে বেরিয়ে গেল। আমি কি করব বা কি করা উচিত কিছুই বুঝতেছি না। তবুও
সব কিছু গুছিয়ে নিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর আবিদ ফিরে এলো। হোটেলের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম। রিসেপশনের টাকা দিয়ে চাবি বুঝিয়ে দিল। গাড়ি ছুটে চলেছে দুর্বার গতিতে। জীবন সত্যিই ফানুষের মতো, উড়ে যেতে যেতে কত স্থান বদল হয়। আমি অপরাধী চোখে আবিদের হাতের উপর হাত রাখলাম। আবিদের মায়াবী শ্যামলা মুখখানি কালো মেঘের বর্ণ ধারণ করে আছে। আমার দিকে নিষ্পলক চেয়ে রইল, কিন্তু সে চাহনিতে কোনো তেজ নেই, অস্থিরতা নেই, রাগ নেই, উত্তেজনা নেই, অভিযোগ নেই। আছে শুধু স্থিরতা, ধৈর্য, খাখা শূন্যতা পেয়েও হারানোর বেদনা, গোমট অভিমান আর দীর্ঘ অপেক্ষা। এই ভাইয়া, গাড়ি ব্যাক করুন প্লিজ। আমরা যেখান থেকে উঠেছি সেখানেই চলুন। গাড়ি তবুও ছুটে চলেছে। রিমার ফোন পাওয়ার পরেই আমি গলায় জোর এনে ড্রাইভারকে ডাকলাম। সে শুনতে পেল না বোধ হয়। এখন বুঝলাম আবিদের নীরবতার কারণ। যদিও তখন আমাকে বেশ ভাবিয়ে তুলল। পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক সময় অশান্তর বদলে শান্ত করে দেয়, যেন দিঘির শান্ত জল। আবিদ ড্রাইভারকে বলল, ভাই সামনের স্টেশনে গিয়ে গাড়ি থামান। নীরব ছায়া মূর্তির মতো আমার মুখের দিকে তাকিয়ে। ঢাকায় যাবে না কেন ঝুমুর? আমার ইচ্ছে। তুমি আমাকে জানাওনি কেন? আবিদ চোয়াল শক্ত করে জবাব দিল। প্রয়োজন মনে করিনি। আমি গাড়ি ঠিক করার পরেই ফোন পেয়েছি। ফয়সাল আর নেই। কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে চিন্তাও করেছি। রেজাল্ট পেলাম। যেই তুমি তাকে কাছ থেকে দেখার জন্য এত উন্মুখ হয়ে আছো, সেই তুমি তার বিদায় সংবাদ শুনে আরও মরিয়া হয়ে যাবার জন্য। ঠিক তাই। আমি দৃষ্টিতে কঠিনতা এনে চেয়ে রইলাম আবিদের দিকে। গাড়ি স্টেশনে থেমে গেল। আবিদ বলল, তুমি সত্যি ফয়সাল ভাইকে দেখতে যাবে না? আমি ঠোঁট উল্টিয়ে নীরস ভঙ্গিতে জানালাম, অবশ্যই না আবিদ। যার কাছে জীবিত থাকাকালীন উপেক্ষিত হয়েছি, উল্কার মতো ছিটকে গিয়েছি তার জীবন থেকে, সেই প্রাণহীন মানুষটাকে দেখতে গিয়ে কি হবে? বরং নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে দেওয়া হবে নিজের বিবেকের কাছে। মানুষ পৃথিবীতে শুধু ভালোবাসার জন্যই বেঁচে থাকে না, সম্মানের চেয়েও বেঁচে থাকে, সম্মানের জন্যও বেঁচে থাকে। আবিদ আমার কথা শুনে অবাক চোখে চেয়ে রইল। বললাম, চেয়ে দেখছো কি? গাড়ি ব্রেক করতে বলো প্লিজ। আমি সিরিয়াস মুডে আছি। এত সামান্য সময়ের ব্যবধানে তোমার পরিবর্তিত আচরণ আমাকে হতবাক করে দিল ঝুমুর। কেন? মুহূর্তেই যদি আকাশ ভেঙে ঝড় নেমে আসতে পারে, কয়েক সেকেন্ডের মাঝে যদি ভূমিকম্পে সব তছনছ হয়ে যেতে পারে, তাহলে অল্প সময়ে একজন মানুষ বদলে যাওয়াটা বা সিদ্ধান্ত চেঞ্জ করাটা কি হতবাক হওয়ার মতো কিছু? ওগুলো যেমন আমরা স্বাভাবিক বলে মেনে নিই, তেমনি মানুষের পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক। এত চমকানোর মতো কিছুই নেই। ড্রাইভার এতক্ষণ ছিল না, চা সিগারেট খেতে বের হয়ে গিয়েছে। এখন আসা মাত্রই আবিদ গাড়ি ব্যাক করতে বলল আগের স্থানে। আমরা হোটেলে চলে এলাম। এত সময় আবিদ মুখে রাতটুকুও করেনি আমার সাথে, খালি উদাস প্রতীকের ন্যায় ভাবুক হয়েই বাইরে চেয়ে রইল। আমি ব্যাগ থেকে সব কিছু বের করে গুছিয়ে রাখলাম। মনের ভুবনে তুফান যাচ্ছে এই কয়দিন ধরে। স্থির হয়ে বসলাম। মাকে ফোন দিয়ে দীর্ঘ সময় কথা বললাম। এখন একটু হালকা হালকা লাগছে নিজেকে। মা এমন এক রত্ন, সকল রোগের মহা ওষুধ। মায়ের বিকল্প কিছুই নেই দুনিয়ায়। মায়ের গলা আর কথা শুনলে কলিজা শীতল হয়ে যায় বরফের মতো। শান্তির পরশ দোল খেতে থাকে সারা মন আঙ্গিনায় জুড়ে। আবিদ বারান্দায় গিয়ে কোথায় যেন ফোন দিচ্ছে আর কথা বলছে। আমি বিছানায় বুকের নিচে বালিশ দিয়ে উপুর হয়ে আছি। মোবাইলে নাড়াচাড়া করতে করতে গ্যালারিতে থাকা ফয়সালের সাথে আমার কিছু ঘনিষ্ঠ সময়ের ছবি ও ভিডিও আমাকে আবার কাবু করে ফেলল। আমি বরাবরই নরম মনের, সামান্যতেই ইমোশনাল হয়ে যাই। তবে আর নয়, ভুলে যেতে চাই জীবনের কালো অধ্যায়কে। ফার্স্ট ইজ ফার্স্ট। নিজের মতো করে বাঁচতে হবে, সম্মানের সাথে, আনন্দের সাথে। জীবন কি শুধুই কচুরি পাতার মতো উপরে ভেসে থাকা টলমলে জল? জীবন কি কেবলই নীল নিষাদের, নাকি কেবলই হাহাকার আর শূন্যতায় ঝাঁপি বয়ে বেড়ানো? না, জীবন আনন্দের, উপভোগেরও। সবুজ ধানের শিশিরের ওপর অবাধে উড়াউড়ি করা রঙিন প্রজাপতির মতো। ঘরের কোণে গাছের শাখায় বসে চিউ চিউ করে ডাকা মুক্ত চড়ুইটির মতো। চলো জলদি করে ফয়সালের সাথে থাকা সব ভিডিও ফটো রিমুভ করে থাকলাম। কখন যে চুপটি করে আবিদ পেছনে এসে দাঁড়িয়ে আছে টের পাইনি। চিলের মতো ছৌ মেরে আবিদ মোবাইল তুলে নিয়ে নিল আমার বিছানার উপর থেকে। আমি ঘাড় ঘুরিয়ে
আমার ফোনে জিজ্ঞেস করলাম। আবিদ দৃঢ় কণ্ঠে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম, মানে? বলে সে ফোনের প্রতিটি স্থান থেকে সব ফটো ও ভিডিও রিমুভ করে দিল। বলল, শুধু গ্যালারি থেকে রিমুভ করলে হয় না, আরও কয়েক স্থানে সব স্টোরেজ হয়ে থাকে, তাই আমি সকল কিছু থেকে সব চিরতরে গায়েব করে দিলাম। রাজ্য জয় করার মতো আবিদের সারা মুখ জুড়ে চাপা আনন্দ আর নজর এড়ালো না। তবু আমি জিজ্ঞেস করলাম, খুব ভালো লাগছে না? লাগছে। লাগাটাই কি স্বাভাবিক নয়? এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই? মানা কে করেছে? বলে আবিদ চেঁচিয়ে উঠল। পথ ক্লিয়ার এবার তোমার। যাকে ভালো লাগবে তার গলায় মালা দিতে পারবে। চলে যাও। আমি জমে গেলাম তার এমন ভয়ার্ত গলা শুনে। চুপ মেরে রইলাম। সে সপাট করে দরজা খুলে বেরিয়ে গেল। রিমা ফোন দিল। শোন ঝুমুর, কাল আমি, সাইনা আর হিয়া সিলেট আসতেছি। সবার সময় এখন মিলেছে, তাই তোরা দুজন সহ সবাই একসাথে ঘুরবো। দেখবি ফুরফুরে হয়ে যাবি। ভ্রমণ এমন এক জিনিস যা মানুষের দুঃখ বেদনা ভুলিয়ে দিতে প্যারাসিটামল ট্যাবলেটের মতোই কার্যকর। কিরে, আবার ফোন দিলি? আমি বনে গেলাম শুনে। বললাম, তোরা একাই আসবি? 3 জন? একাই। তোদের হোটেলে এক রুম বুকিং দিয়ে রাখ তোর জামাইকে বলে। এই রিমা কে জামাই? কিসের জামাই? চুক্তির বিয়ে, আমি তার কাছে থাকবো? আহ, কি বলিস ঝুমু বেবি? কার গলায় ঝুলবি তাহলে? আদি বেচারা কো কেয়া কসুর হে। জীবন কি এতই সোজা সুজ? চাইলেই যেখান সেখান দিয়ে গেঁথে দেয়া যাবে। রাখি, কাল দেখা হচ্ছে। পরপর করে কথাগুলো বলেই রিমা লাইন কেটে দিল। আবিদ লাঞ্চ নিয়ে এলো, বিফ খিচুড়ি সালাদ সহ, সাথে ½ লিটার পানীয়, কোকা কোলা। এত লোভনীয় খাবার না খেয়ে থাকা যায় না। আমার আয়েশ করে খাওয়া দেখে আবিদ খেতে খেতে বলল, তোমার খাওয়া দেখে সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে ভ্রমণ গ্রন্থটির কথা মনে পড়ল। খাবার নিয়ে যেই মনোগ্রাহী বর্ণনা উনি করেছেন, এক কথায় চমৎকার। পড়েছ? পড়েছি। অদ্ভুত সুন্দর বই। এই বই দিয়েই আমার ভ্রমণ গ্রন্থের সাথে সাক্ষাৎ ঘটে। আচ্ছা, রিসেপশনে গিয়ে খবর নাও একটু, কোনো রুম খালি আছে কিনা এই রুমের পাশাপাশি। আবিদ কৌতূহলী হয়ে, আরে তোমার দেখি পরিবর্তন পর্ব চলছে বিদ্যুৎ বেগে। 2 বেডেই ঘুমাচ্ছি দুজন, আলাদার কি দরকার? আমার মুখ ফসকে বলদ শব্দটি উচ্চারিত হতেই, এখানে বলদামি কি বলছি ঝুমুর? আমার বন্ধু রিমা, সায়না, হিমা কাল আসতেছে। উদ্দেশ্য সিলেট ভ্রমণ, তাই ওদের জন্য রুম বুকিং দিতে বলেছে, যদি পসিবল হয়। তাই বলে আবিদ স্বস্তির দম ছাড়ল। ওকে, দেখছি। বলে বেরিয়ে গেল আবিদ। একটু পরে এসেই, ইউরেকা, বাট আমাদের 2 রুমের পরেরটা বুকিং দিয়ে আসলাম। দুজনে রাতে 2 বেডে ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠেই মাকে ফোন দিলাম। মা বরাবরের মতো বোঝালো, আল্লাহ যা করে তা বান্দার কল্যাণের জন্যই করে। আবিদের সাথেই যেন বাকি জনম কাটিয়ে দেই। দরকার হলে আবার বিয়ে পড়ানো যাবে। বিকেলে এসে গেল বন্ধুরা। আমাদের রুমে এসে আবিদের সাথে পরিচিত হয়ে নিল। আমি তাদের সাথে তাদের রুমে গেলাম। তাদের হাত ধরে কেঁদে ফেললাম, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনাগুলোকে স্মরণ করে। মানুষের শুধুমাত্র দুঃখের সময়গুলোকে মনে পড়ে, প্রিয়জনদের সান্নিধ্য পেলে আর একা থাকলে। ওরা আমাকে হাত ধরে বসালো, আবিদের কাছেই থাকার জন্য অনুরোধ করলো। নানা যুক্তি খণ্ডন করে বললাম, আসলে আবিদের দিকে মন ফেরাবার চেষ্টাটুকু করিনি এতদিন। দুঃখ বিচ্ছেদ আঁকড়েই পড়েছিলাম। অনেক রাত হয়ে গেল গল্প করতে করতে। আমি ওদের সাথেই ডিনার করলাম। তারা আবিদকেও ডাকতে বলল, আমি বাধা দিয়েছি। রুমে যাচ্ছে না দেখে আবিদ ফোন দিল। রিসিভ না করেই ছুট দিলাম। ঘুমও ধরেছে বেশ, নিজেকে একটু স্বাভাবিক লাগছে ওদের সাথে ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলাতে। রুমে ঢুকতেই আবিদ বলল, খাবার এনে তোমার জন্য অপেক্ষা করছি। ফোন দেইনি আরো আগে, ভাবলাম ওদের সাথে থেকে একটু চনমনে হয়ে ওঠো। উপস, ক্ষুধায় মরে যাচ্ছে, আসো খাই। সত্যি বলতে বন্ধুদের পেয়ে আবিদের মাথায় আসেনি আর। এতই ভোলা মন হয়ে গেল আমার। বললাম, আমি তো খেয়ে ফেলেছি ওদের সাথে। কি বলেই আবিদ চুপ হয়ে গেল। মুখে ঘন কালো মেঘ নেমে এলো। সরি আবিদ, তুমি খেয়ে নাও। না, খাবো না, ফেলে দাও খাবার। কেন যে মানুষ খায়। না আবিদ, ছেলে মানুষই করো কেন? আবিদ অমনোযোগের সাথে তেজ ঢেলে বলল, ছেলে মানুষে আমি করছি না তুমি? আমার কথাই ভুলে গেলে? আরে মানুষ একটা কুকুরকে পাললেও তো তার জন্য এতটুকু সিম্প্যাথি কাজ করে মনে।
আর আমি রক্তে মাংসে গড়া জীবন্ত একজন মানুষ। লাইট অফ করো, ঘুমাবো। কাত হয়ে চোখ বন্ধ করে ফেললো। নিজেকে বড় অপরাধী মনে হলো। আবিদ ভুল কিছু বলেনি। ভাবছি কি করা যায়। মনে পড়ল ছোটবেলায় কত রাত ভাত না খেতে চাইলে মা ভাতের গুরুত্ব দিয়ে বলতো, এক রাত ভাত না খেয়ে ঘুমোলে একটা চড়ুই পাখির সমান ওজন কমে যায়। এভাবে যত রাত না খেয়ে ঘুমোবি, কমতে কমতে শুকোতে শুকোতে তুই তেলাপোকা হয়ে যাবি। তখন মায়ের হাতের ভাত খেয়েই ঘুমাতাম। আমি প্যাকেট থেকে ভাত মাছ ভর্তা প্লেটে তুলে নিলাম। আবিদের পাশে গিয়ে আবিদ বলতেই মাথা ঘুরিয়ে চাইলো। বলছি না খাবো না। আমি মুখে কিছু না বলে নিজের হাতে ভাত নিয়ে তার মুখের সামনে ধরলাম। আমার চোখে চোখ রেখে খেয়ে নিল সব ভাত। খাওয়া শেষে আলতো হেসে বললাম, প্লেট খালি করলো কে? আবিদ শিহরিত চোখে চেয়ে বলল, অমন হাতে ভাত কেন? বিষ অমৃত লাগবে। আমি আড়ষ্ট হয়ে আমার বিছানায় শুয়ে গেলাম। পরের দিন সকালে রিমা, হিমা, সায়না, আবিদ ও আমি একসাথে নাস্তা খেলাম। রেডি হয়ে সবাই ঘুরতে বেরিয়ে পড়লাম। বন্ধুরা ফাঁকে ফাঁকে চালাকি করে আমার আর আবিদের ক্লোজ শট নিচ্ছে, ভিডিও করছে। আবিদও বুদ্ধি করে আমার গায়ে ঘেসে ঘেসেই হাঁটলো। পুরো 2 দিন আমরা যতটা সম্ভব সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরেছি। সবাই মিলে দারুণ মজা করেছি। সেলফি, ছবি, ভিডিও, নৌকায় চড়া, খাওয়া দাওয়া কিছুই বাকি রাখলো না বন্ধুরা। এত মনোরম, এত মোহনীয়। আমার 2 নয়ন যেন সার্থক হলো। চারপাশে উদার প্রকৃতি, উপরে খোলা আকাশ, স্বচ্ছ জলরাশি, বড় মায়াময়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সিলেট ভূমি। চা বাগান থেকে শুরু করে জাফলং, রাতারগুল, জলাবন, হাকালুকি হাওর, সাদা পাথর, বিছানাকান্দি, তামাবিল, পাহাড়, ঝর্ণা কিছুই বাকি রাখিনি। বসে বসে গ্যালারিতে সব দেখছি। ফয়সালের স্থানগুলো আবিদ দখল করে আছে কত অবলীলায়। নিয়তির খেলা বোঝার সাধ্য কারণ নেই। কে কখন যে কার প্রিয় হয়ে ওঠে। ওরা আমাদের রুমে এলো। আবিদও বসে আছে। রিমা বলল, আবিদ ভাই এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছেন আমাদের জন্য। রুম বুকিং এ কত দিয়েছেন সেই টাকাটা শোধ করে দিতে চাই। আবিদ এক গাল সরল হাসি হেসে বলল, আমি এভাবে শোধ চাই না। তোমরা ঝুমুরের বন্ধু, তাই তার থেকে শোধটা নিতে চাই। হুট করেই বোম ফাটার মতো হিমা বলে ফেলল, কাল আবিদ আর ঝুমুরের বাসর হবে। আবিদের মুখ চকচক করে উঠল রূপোর থালার মতো। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। চোখ বড় করে, হিমা তুই রুমে যা বলছি। ফাজিল। ওরা আমাদের রুম ছেড়ে চলে গেল। মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম। হসপিটালে অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। স্তম্ভিত হয়ে পুরো মেসেজ বার 2 পড়লাম। ভেবে পাচ্ছি না আবিদকে এই মেসেজ দেখানো উচিত হবে কিনা। হিতে বিপরীত কিছু ঘটতে পারে। দেখালে যদি আবার আমার জীবনটা ফানুসের মতো উড়ে উড়ে গিয়ে আটকে যায় অন্য অচেনা বৃক্ষ ডালে। আর চোখে আবিদকে খেয়াল করলাম ইউটিউবে নিউজ দেখছে। আমি উদ্বিগ্ন হয়ে আছি বেশ। বিক্ষিপ্তভাবে চিন্তারা দল বেঁধে অনুপ্রবেশ করছে মস্তিষ্কের প্রতিটি কোষ থেকে কোষে। এই একটি মেসেজ সারাটি রাতের ঘুম কেড়ে নিল। আমার জন্য আরেকজন বিনিদ্র রজনী পার করুক তা একদম চাই না। এমনিতেই কম ঝক্কি ঝামেলা পোহায়নি আমাকে কেন্দ্র করে, তাই আবিদকে জানালাম না। জোর করে ঘুমানোর চেষ্টায় মগ্ন হলাম। গভীর রাতে ঘুম নামলো আখি জুড়ে। কখন যে ভোর শেষ হয়ে গেল, বেলা হলো, টের পাইনি। আবিদ আমাকে ছোট্ট শিশুর মতো করে নেড়ে চেড়ে ডেকে তুলল। তবুও আমি হাই দিয়ে যাচ্ছি। বিছানা ছাড়তেই পারছি না। আবিদ গিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। রোদের কড়া ঝাঁজ ঠিকরে আমার চোখে এসে পড়ল। আমি তাকাতেও পারছি না। পিট পিট চোখে যাচ্ছি বিড়ালের মতো। আলসেমিতে উ আ করছি, হাই দিচ্ছি, এপাশ ওপাশ হচ্ছি বিছানার। আবিদ নিবিড় হয়ে নেশাতুর চাহনিতে আমাকে দেখছে। আমি তার চোখে চেয়ে লজ্জাতুর পাতার মতো গোপনে চুপসে গেলাম। পরক্ষণে 2 ঠোঁট ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, অমন করে কি দেখছো? আমি চিড়িয়াখানার কোনো আজব প্রাণী আফ্রিকার জঙ্গল থেকে ধরে আনা? বিরহ কাতর প্রেমিকের মতো কণ্ঠে রোমাঞ্চ মিশিয়ে বলল, একটি রুম, 2 জন নরনারী, একজন যুবতী, একজন যুবক। এরা নিপাট ভদ্রজন না হলে এভাবে সম্ভব? এরা মানব নয়, এরা মহামানব। বর্তমানে যেসব নিউজ হয় প্রিন্ট মিডিয়ায়, অনলাইন মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সেই হিসেবে এই বিষয়টাও নিউজ হওয়ার মতো।
পত্রিকার চিপাচাপা দিয়ে হলেও টিভি নিউজের নিচে শিরোনাম হওয়ার মতো। আবিদের কথা শুনে কুটকুট করে হাসছি। কিছু মানুষ আছে হাসির কথাকেও এমন সিরিয়াস করে বলতে পারে, না হেসে পারা যায় না। আবিদও সেই মানুষগুলোর একজন। সেই নিউজ লিখবে কে? আবিদ বলল, আমি লিখব। কি লিখবে? কি লিখব শুনো তাহলে মন দিয়ে। এবার গ্রামগঞ্জের ভিন্ন খবর। গাইবান্ধা থেকে রিপোর্ট করছেন জহিরুল। ফারিহা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সেই নিরিবিলি নামক আবাসিক হোটেলের সামনে। এখানে আবিদ নামের এক যুবক ঝুমুর নামের এক যুবতী মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। পরে জানা গিয়েছে মেয়েটি স্বেচ্ছায় এসেছে। তারা লুকিয়ে অবস্থান করছে এখানে একটি রুমে। চমকপ্রদ খবর হলো এই যুবকের স্ত্রী বর্তমান। আরও গরম খবর হলো এরা দুজন আজ অবধি শারীরিক সম্পর্ক স্থাপন করেনি, অথচ তাদের বিয়ের বয়স 4 মাস চলছে। শেষের বাক্য শুনেই আমি ঝট করে বিছানা থেকে নেমে পড়লাম। আবিদ হাত টেনে ধরল। লাগছে, ছাড়ো। দেখলে পাখি কি কড়া ডোজ দিয়ে বিছানা ছাড়ালাম তোমার। ফ্রেশ হও, নাস্তা খাবো। আমি তো আর কারো মতো ভুলো মোনা নয়, নিষ্ঠুরও না। আমি তাকে চোখ পাকিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি আবিদ নেই। কিছু সময় পর এলো নাস্তা নিয়ে। গরম গরম খাস্তা পরোটা, কলিজা ভুনা, মুগ ডাল, সুজির হালুয়া। পরোটা ছিঁড়ে মুখে পুরে দিতে দিতে বলছি, আজকের নাস্তা দারুণ পছন্দ হয়েছে আমার। পরোটা যেমন গরম তেমনি তুলতুলেও আছে। সাথে সাথে সে রিপ্লাই দিল, হ্যাঁ ঠিক তোমার মতো। আমি চোখ কটমট করে চাইলাম আবিদের দিকে। বললাম, একদমও ভুল বলিনি। তুমি যেমন গরম তেমনি তুলতুলে নয় কি? গরমটা না হয় বুঝলাম, আমার আচরণে বারবার সেটা প্রকাশিত। কিন্তু তুলতুলে তুমি কিভাবে বুঝলে? রাতে আমি ঘুমিয়ে গেলে? উপস, তোমার হাত ধরেছি না কতবার। আচ্ছা, আমরা এখানে থেকে আর কাজ কি? চলো ফিরে যাই, পরে চাকরি নট হয়ে যাবে আমার। চাকরি এমনিতেই নট হয়ে গিয়েছে। শুনে মুহূর্তেই মন খারাপ হয়ে গেল আমার। মন মরা হয়ে বললাম, যাওয়াটাই স্বাভাবিক, আর কত। আরে আমি না করে দিয়েছি তোমার অফিসে বিস্তারিত জানিয়ে। তুমি গিয়ে রিজাইন লেটার দিয়ে দিলেই হবে। কেন করলে এটা তুমি? আশ্চর্য, আমি ঢাকায় থাকবো আর তুমি গ্রামে থাকবে। শিলাও তো গ্রামে থাকতো। শিলার সাথে বোঝাপড়ায় অমিল ছিল। আমার সাথে খুব মিল হচ্ছে বুঝি? তা একদম না, তবে লক্ষণ পজিটিভ। আমি বলছি তোমার কাছে থাকবো। বলনি, বাট বলতে কতক্ষণ। এত আত্মবিশ্বাস নিজের উপর? নিঃসন্দেহে। আত্মবিশ্বাস শব্দটার জোর অনেক। এই শব্দটা ভারী মজবুত। এই আত্মবিশ্বাসটুকু নিজের উপর না থাকলে কোনো মানুষই লাইফে সফল হতে পারতো না। কেবলমাত্র এই আত্মবিশ্বাসের ধাক্কায় সে এগোতে থাকে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। তো তুমি কোন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছ? এই যে তোমাকে পাওয়ার দিকে। কি এগোচ্ছে না? জানি না বলে নীরব হয়ে গেলাম। মেসেজ দেওয়া মানুষটার কথা মনে পড়লো। দুম করে ফয়সালও উদয় হলো হৃদয়ে আরশিতে। কেমন যেন লাগছে, ঠিক বুঝেও বুঝি না। আবিদ বলল, এখনো জানো না ঝুমুর, তোমার এই জানাটার জন্য আমার আর কি কি করতে হবে। বৃষ্টি থেমে গেলেও ঘরের চাল থেকে টুপ করে বৃষ্টির ফোঁটা পড়ার মতো এক চিলতে হাসি মুখ ফসকে বেরিয়ে এলো। হাসি বন্ধ হলো কেন? আমি তো আজকাল তোমার কাছে হাসির পাত্র। কিছু বললেই ফিক করে হেসে ফেলো। আর একদিন পরে আমাদের সিলেট যাপনের 1 সপ্তাহ পূর্ণ হবে। শপিংয়ে চলো, তোমাকে কিছু উপহার দেই। আরে একদম না, এমনিতেই বেশ খরচ হয়ে গিয়েছে। প্রতিবেলা কিনে কিনে খাওয়া, দুবেলা নাস্তা, রুম ভাড়া। সব ঢাকায় গিয়ে পুষিয়ে নিব। তুমি বাসায় সুস্বাদু করে নানা পদ করবে আর আমি শুধু খাবো আর খাবো। আমি কোনো জব করব না আবিদ? অবশ্যই করবে। ঢাকায় জবের ব্যবস্থা করে দিব। কাটুক না এভাবে কয়েক মাস। নিষ্পাপ শিশুর মতো এক আকাশ খুশি হয়ে। এই তার মানে তুমি আমাকে ছেড়ে যাবে না? না, যাব না। মায়ের কথাই আমার কাছে শিরোধার্য। ভনিতা না করেই জানিয়ে দিলাম। মায়ের কথা শুধু? তোমার কথা না? লুকোচুরি, বাহানা। বলে আবিদ আমাকে হ্যাচকে টানে বিছানায় ফেলে দিল। এমন সময় দরজা ঠকঠক করে শব্দ হলো। আবিদ মুখ খিচিয়ে। শালার শালিরা আর সময় পেল না, দরজা খুলে দিল। এই ঝুমুর, বাসর হয়েছে? চট করে হিমা জিজ্ঞাসা করলো। আমি কিছু না বলতেই আবিদ নতুন বরের মতো চিনি গুঁড়া হাসি দিয়ে, সখীরা বাসর না সাজিয়ে দিলে বাসর হয়? ওহো, তাই তো। এই আজকে আয়োজন করব, কি বলিস? বলল রিমা।
বাকি দুজন রিমার কথায় সায় দিল। আর তো মাত্র এক রাত, সো আজকে পরশু সবাই একসাথে ঢাকায় ব্যাক করব। আমি নাক লাল করে বসে আছি। সায়না বলল, ঝুমুর, আমার কিছু শপিং করব এখানকার মার্কেট থেকে, একটু মজা মস্তিও হবে, তোরা দুজনেও চল। আবিদ বলল, আমার একটা অফিসে যেতে হবে, ঝুমুরকে নিয়ে তোমরা যাও। আর আমার পক্ষ থেকে ওকে একটা শাড়ি কিনে দিও। মেয়েদেরকে ফুলসজ্জায় শাড়ি পরা দেখতেই সুন্দর লাগে। ফুলও কিনবে আমার টাকায়, অন্যের টাকায় বাসর হলে মনে ফুর্তি কম লাগবে। এই নাও টাকা। আবিদ ওদের হাতে একটা টাকার বান্ডেল দিল। ওদের জোরাজোরি আর আবিদের আবদারে রাজি হতে বাধ্য হলাম। বের হওয়ার আগে মায়ের সাথে কথা বললাম, কারণ আমার মা বেশি ভালো থাকে মায়ের সাথে বলার পরেই। মাকে জানিয়ে দিলাম, মা তোমার কথা রাখলাম, আবিদের সাথেই সংসার করব জনমভর। মা ফোনের ওপাশে কেঁদে ফেলল। আমিও ফুপিয়ে কেঁদে উঠলাম। মা অনেক খুশি হলো আমার সিদ্ধান্ত শুনে। বলল, আবিব যেভাবে চায় তোকে সেভাবেই চলিস মা। মেয়েদের ঘর বারবার ভাঙলে এ সমাজ সেই মেয়েটাকে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মন্দ মেয়ে হিসেবে জানে সারা জীবন। খোটার আর শেষ নেই। বলে মা প্রাণ উজাড় করে প্রার্থনা করলো আমি যেন সুখী হই। সময় করেই আবিদকে নিয়ে আমাদের বাড়ি যেতে বলে রাখলো। আবিদ যখন আমার ননদের হাজবেন্ড ছিল, মা তখন থেকেই একজন ব্যক্তি হিসেবে আবিদকে খুব পছন্দ করত। ফয়সালকেও ভারী পছন্দ করত, কিন্তু নিয়তি নির্মম পরিহাসের সাথে কেউই টিকে উঠতে পারে না। সময় এই নিদারুণ নির্মমতাকে সয়ে নিতে সাহায্য করে। মায়ের মন ভালো দেখে আমারও ভালো লাগছে বেশ, তবে আবিদকে সেটা বুঝতে দিলাম না। 4 বন্ধু মিলে একটা শপিং কমপ্লেক্সে ঢুকলাম।